নমস্কার, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং। আর আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের বন্ধু অপূর্ব রায়। আর আজকে আপনাদের জন্য এনেছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা দমফাটা হাসির গল্প ভোলে বাবা পার করেগা। ভোলা ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, শিগগিরই আসুন দাদা বাবু, আবার বেঁধেছে। মন দিয়ে খবরের কাগজ পড়ছিল। আমাদের এই ছোট্ট শহরে কলকাতা থেকে কাগজ পৌঁছাতে বিকেল হয়ে যায়। এদিনের খবরও খুব জবর ছিল। সন্ত্রাসবাদীদের প্লেন হাইজ্যাক, প্লেনের ভেতরে 150 যাত্রী। এমন সময় ভোলার উপদ্রব। বিরক্ত হয়ে বললুম, বেঁধেছ তো বাদুক না, আমি গিয়ে করবোটা কি? ভোলা করুণ মুখে বললে, কুরুক্ষেত্র হবে দাদাবাবু, কুরুক্ষেত্র। দুজনের হাতেই বন্দুক। বন্দুক শুনে চমকে উঠলুম। এতদিন মুখোমুখি ঝগড়াঝাটি শুনেছি, দুপক্ষকে বুঝিয়ে শান্ত করতে পেরেছি। এবারে বন্দুক হাতে নেওয়া মানে রীতিমতো ডুয়েল এবং খুনোখুনি। তখনই কাগজ ফেলে ভোলার সাথে বেরিয়ে পড়লুম। গিয়ে দেখি সত্যি তাই। রাস্তায় ভিড় করে লোকেরা দাঁড়িয়ে আছে, কিন্তু কারো মুখে উদ্বেগের ছাপ নেই। সবাই যেন তামাশা দেখার তালে। ওদিকে দুটি দোতলা বাড়ির ছাদে দুজন বন্দুকবাজ, হাদুবাবু আর নাতুবাবু। মধ্যখানে এক টুকরো পোড়ো জমি ঘন ঝোপঝাড়ে ভরা। হাদুবাবু তার বাড়ির ছাদ থেকে বন্দুক তাক করে গর্জাচ্ছেন, খুললে ফুটো করে দেব। আর নাদুবাবু পাল্টা বন্দুক উঁচিয়ে হাঁক ছাড়ছেন, তার আগেই তোর হাত ফুটো হয়ে যাবে। বেগতিক দেখে ভোলাকে বললুম, তুমি এখনই থানায় গিয়ে পুলিশকে খবর দাও ভোলা। ভোলা বলল, থানায় তো আগেই গিয়েছিলাম দাদাবাবু, পুলিশ এলো না। এলো না মানে? সে কি? আগে পুলিশ বলল বডি না পড়লে যাবে না। কি অদ্ভুত কথা! তবে বরাবরই তাই দেখছি, সাংঘাতিক কিছু না ঘটলে আগে থাকতে পুলিশ আসে না। হয়তো এটাই নিয়ম। নিচ থেকে চেঁচিয়ে বললুম, জ্যাঠামশাই আপনারা করছেন কি? খামোখা। আমার কথার উপরে বন্দুকের গুলির বদলে হাদুবাবু কথা ছুড়লেন, ওই জিজ্ঞেস কন্যা ভোলাকে, নাডু আমার টুপুর ঠ্যাং ভেঙে দিয়েছে, আজও ঠ্যাং না ভেঙে ছাড়ব না। টুপু হচ্ছে হাদুবাবুর কুকুর। নাদুবাবু চেঁচিয়ে বললেন, বেশ করেছি, ঠ্যাং ভেঙেছি। ওই নেরি কুকুরটা প্রত্যেক দিন আমার নুপুকে দেখলেই তাড়া করবে। আমি আর তো সহ্য করব না। বাবা বাবা বাবা। নপু হচ্ছে নাদুবাবুর বিড়াল। তাহলে আজকের ডুয়েলের কারণ কুকুর বিড়ালের ঝগড়া। হাসি পাওয়া উচিত ছিল, কিন্তু হাসবো কি? বন্দুক দেখে ভড়কে গেছি। ভোলা তাড়া দিল, দাদা বাবু আপনি বড় বাবুকে গিয়ে সামলান, আমি ছোট বাবুকে গিয়ে সামলাচ্ছি, নইলে ঠিকই বডি পড়ে যাবে। তার উপক্রম হলো বটে। টুপুকে নেড়ি কুকুর বলায় বড়বাবু হাদু সিংই এবার আরো খাপ্পা হয়ে সত্যি গুলি ছুড়ে দিলেন। তবে বন্দুকের নলটা আকাশের দিকে। এক ঝাঁক কাক উড়ে আসছিল। গুলির শব্দে ভয় পেয়ে তুমুল চেঁচাতে চেঁচাতে ছত্রভঙ্গ হয়ে গেল। নাদু সিংও কম যায় না, তিনিও আকাশমুখো একখানা গুলি ছুড়লেন। তারপর যা শুরু হলো তাকে আকাশ যুদ্ধ বলা যায়। গলিতে গলিতে হুলস্থল। বডি না পড়ে যাবে না দেখছি। ভোলা নাদুবাবুর বাড়িতে গলতির বেগে ঢুকে গেল। আমি ঢুকলুম হাদুবাবুর বাড়িতে। আশ্চর্য ব্যাপার, বাড়ির ভেতরে কারো কোনো দৃকপাত নেই। সবাই মিলে টিভিতে খেলা দেখছে। ছাদের উপর এমন একটা বিপজ্জনক ঘটনা ঘটছে, বাড়ির কেউ যেন জানেই না। অবশ্য বরাবরই এরকম দেখে আসছি।
তার চেয়ে আশ্চর্য হলো দুই পরিবারের দুই গিন্নি আর তার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু দিব্যি গলাগলি ভাব। যত বিবাদ এই দুই কর্তার মধ্যে। মজাটা হলো দুজনেই সহোদর ভাই। বড় হলেন হাদুবাবু, তিনি ডাক্তার, আর ছোট নাদুবাবু, তিনি উকিল। বাবার মৃত্যুর পর আলাদা বাড়ি করেছেন। মধ্যেখানের জমিটা নিয়ে 7 বছর ধরে দু ভাইয়ে মামলা চলছে। ডাক্তার উকিলের সাথে এঁটে উঠতে পারছেন না সম্ভবত। পাড়ার ছেলেরা পুরো জমিটাতে ক্লাব করতে চেয়েছিল, কিন্তু পাত্তা পায়নি। আর ভোলা হলো বুড়োকর্তার আমলের পুরাতন বৃত্ত। দু ভাই পৃথকন্ন হওয়ায় এরপরও বেচারা চাকরি গেছে, কিন্তু মায়া ছাড়তে পারছে না। দুই বাড়ির ফাইফরমাস পালাক্রমে খাটে, তাই নিয়েও ঝামেলা। এই দড়ি টানাটানির খেলার মাঝখানে পড়ে মাঝে সাঝে তার অবস্থাও বেশ শোচনীয় হয়ে ওঠে। তখন কিছুদিন নিজের বাড়িতে গিয়ে থাকে। তারপর যিনি প্রথমে ডেকে নিয়ে আসেন তার বাড়ি কাজকর্ম করে। ততক্ষণে দুই যোদ্ধার বন্দুকের গুলি ফুরিয়ে গেছে। নিচ থেকে লোকেরা দুজনকে তাতিয়ে দিচ্ছে। ডাক্তার বাবু, আপনাকে বুড়ো আঙুল দেখাচ্ছে। আরে ও উকিল বাবু, আরে ওই দেখুন না, আরে সাবাস, আপনাকে লাথি দেখাচ্ছে। দুই ভাই তাতে আরো ক্ষেপে যাচ্ছেন। হাদুবাবুকে বলল, ছি জ্যাঠামশাই, আপনারা সব কি করছেন বলুন তো? হাদুবাবুর গলা ভেঙে গেছে, ক্লান্ত বটে। বললেন, ওই হতচ্ছাড়া বাদচ্ছা বলে হাদুবাবু কার্নিশে হেলান দিলেন। সে সময় দেখলুম ও বাড়ির ছাদে ভোলা নাদুবাবুকে একেবারে পাঁজা কোলা করে তুলে নিয়ে যাচ্ছে সিঁড়ির দিকে। নাদুবাবু হাত পা ছুড়ছেন খুব, কিন্তু ভোলা যেন মরিয়া। হাদুবাবু ফোঁস ফোঁস শব্দে বললেন, শশীহানের বাচ্চা, তাকে বলে নেরি কুকুর। এসো তোমায় দেখাচ্ছি। 5 খেল ছুড়ে নাদু টুপুর কি অবস্থা করেছে। আমার হাত ধরে টানতে টানতে দোতলার ঘরে নিয়ে এলেন হাদুবাবু। কুকুরটার পেছনের পায়ে ব্যান্ডেজ বাঁধা। মানুষের রোগের ডাক্তার, জীবজন্তুর ব্যাপারেও ডাক্তারি করবেন, তাতে অবাক হবার কিছু নেই। তবে কুকুরটা কিন্তু 4 ঠ্যাঙেই চমৎকার হেঁটে আমার হাঁটু চাটতে এলো। কুকুরে আমার বড্ড ভয়। দৈবাত কামড়ে দিলে পেটে 14খানা বিশাল ইঞ্জেকশন। অতএব আর কথা না বাড়িয়ে কেটে পড়াই ভালো। সন্ধ্যের সময় ভোলা এলো আমার ঘরে, বলল, এর একটা বিহিত করা দরকার দাদা বাবু। লোক হাসানো কাণ্ড বটে, কিন্তু হঠাৎ যদি এই বন্দুকের একটা গুলি ফসকে এসে গায়ে লাগে, কি হবে ভাবুন দেখিনি। ভেবে কিছু পাচ্ছি না ভোলা। অবশ্য গুলি ফসকালে বডি পড়বে, পুলিশ আসতে বাধ্য হবে। আমার কথা শুনে ভোলা একটু হাসলো। আপনি হলেন লেখাপড়া জানা মানুষ, আমি গোমুখ। তবে বলছে কি দাদা বাবু, আমারও তো বয়স কম হলো না। এই দেখুন, চুল পেকিয়ে সাদা হয়ে গেছে। বলে সে তার একরাশ সাদা চুল খামচে ধরল। দেখেছি, আমিও দেখেছি, বিপদে পড়লে, সাপে নেউলে, ইঁদুর বেড়ালেও গলাগলি ভাব হয়। সাই দিয়ে বললুম, তা হয়, কিন্তু সিংহী মশাইদের কথা আলাদা ভোলা। তাছাড়া কিভাবে ওদের বিপদ ঘটবে? ঘটবে গোয়া, ঘটবে। ভোলা মুচকি হেসে বলল, ঘটাতে হবে গোয়া, ঘটাতে হবে। হাসি পেল ওর কথা শুনে। বললুম, কি বিপদ ঘটাবে ভাবছ? দেখবেন নাকি? ভোলা এবার গলার স্বর চেপে বলল, শুধু আপনার একটু সাহায্য চাই দাদা বাবু। কি সাহায্য? ভোলা ফিসফিসিয়ে বলল, আপনি ওই বড় বাবুর কুকুরটাকে চুরি করে আনুন, আমি ওই ছোট বাবুর বিড়ালটাকে। এ পর্যন্ত শুনেই চমকে উঠলুম। বললুম,
না 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 না, ওরে বাবা, কুকুর বড্ড সাংঘাতিক জীব, আমিও পারবো না ভোলা। ভোলা এবার হাসলো। ঠিক আছে, তবে আপনি বিড়াল চুরি করুন আজ রাত্রিরেই, আর আমি কুকুরটাকে হাতিয়ে নিয়ে যাই। উদ্বিগ্ন হয়ে বললুম, কিন্তু তাতে কি বিপদ হবে ওদের? উল্টে হিতে বিপরীত হয়ে যাবে না? দু ভাইয়ের বিবাদ তো আরো বেড়ে যাবে। না গো দাদা বাবু, মোটেই না। ভোলা খিক খিক করে হাসতে লাগলো। তারপর ভোলা খিক খিক করে হাসতে লাগলো। তারপর কি করতে হবে? ও সময় মতো বাতলে দেব। আপনি বিড়ালটাকে যে কোনো ফিকিরে পারুন না কেন, চুরি করে নিয়ে আসুন দেখিনি। একটু চটে গিয়ে বলল, কিন্তু চুরি করবো কিভাবে বলো তো? বিড়াল কি গাছের ফল? ধরতে গেলেই তো আঁচড়েই কামড়ে দেবে। ভোলা বলল, মাছ গো দাদা বাবু, মাছ। ওই ছোট বাবুর বিড়াল, ও মাছের খুব ভক্ত গো। রান্না করা মাছ হলে তো কথাই নেই। বাড়ির পেছনের ঝোপের ভেতর এক বাটি মাছের ঝোল নিয়ে গিয়ে বসে পড়ুন। একটুখানি বসে থাকলেই দেখবেন ও বেটা ছেলে হাজির হয়েছে। তখন আপনি বাড়ি চলে আসুন, দেখবেন ঠিকই আপনার পেছন পেছন আপনার বাড়ি চলে আসবে। তারপর বাটিটা মেঝেতে রাখবেন, যেমনি খেতে বসবে অমনি। কি বুঝলেন তো? বলে ভোলা চোখ নাচালো। এক মুখ ধরতো হাসি। প্ল্যানটা মন্দ নয়, শুধু ভাবনা হলো বিড়ালটাকে লুকিয়ে রাখবো কোথায়। কথাটা তোলার আগেই হঠাৎ উঠে ভোলা চলে গেল। এখন সমস্যা হলো মায়ের চোখ বাঁচিয়ে এক বাটি মাছ জোগাড় করা। বাড়িতে আর লোকজন নেই। নভেম্বরের সন্ধ্যায় বেশ একটু হিম পড়েছে। মা তার ঘরে বসে অভ্যাস মতন উল বুনছেন। বেড়াল চুরির আগে মাছ চুরি দরকার। ভাগ্যিস আজ বাজার থেকে খানিকটা ইলিশ এনেছিলুম, দুবেলা খাওয়ার জন্য যথেষ্ট। চুপি চুপি গিয়ে রান্নাঘরে ঢুকে খুব সাবধানে এক টুকরো মাছ চুরি করছিলুম। কিন্তু মায়ের কান সজাগ। ও ঘর থেকে বলল, কে রে, ঘুঁটো না কে? বললুম, জল খাচ্ছি মা। এই মনে হচ্ছে এখনই তো চা খেয়ে আবার জল খাচ্ছিস। আর বাটি নেওয়া হলো না। মাছের টুকরোটা হাতে নিয়ে বেরিয়ে পড়লুম। তারপর শটান গিয়ে সিঙ্গি বাড়ির কাছে। রাস্তাটা ছোট, লোক চলাচল কম। জঙ্গলে জমিটার উপরে ল্যাম্পপোস্টের খাপচা খাপচা আলো পড়ে আছে। দূর দূর বুকে নাদুবাবুর বাড়ির পেছনে ঝোপের ভেতরে ঢুকে ঘাপটি পেতে বসলুম। কিন্তু না, বিড়ালটা তো আসছে না। হাতের তালুতে মাছের টুকরোটা জ্যাপ জ্যাপ করছে। এদিকে মশার ঝাঁক ছিঁড়ে খাচ্ছে। ভোলার কথায় এই ঝুঁকি নেওয়াটা ঠিক হয়নি দেখছি। ইদানিং আবার ম্যালেরিয়া দেখা দিয়েছে। তারপর ছোট সিংহের টের পেয়ে চোর ভেবে গুলি করলেই গেছি। অন্তত মিনিট 10 কষ্ট করে বসে থাকার পর বিরক্ত হয়ে গুড়ি মেরে উঠতে যাচ্ছি। হঠাৎ জানলা থেকে এক ঝলক টর্চের আলো ঝাঁপিয়ে এলো। সঙ্গে সঙ্গে ঝোপের আড়ালে সেঁটে গেলুম। তারপর নাদু সিংহের গলা শোনা গেল, এই নব্য, এই বাদর, কোথায় যাচ্ছিস? বেড়ালটাকে বাঁদর বললে হাসি তো পাবেই, কিন্তু হাসবো কি? ভয়ে কাঠ। টর্চের আলোয় এক পলকের জন্য কালো রঙের বেড়ালটাকে ঝাঁপিয়ে নিচে পড়তে দেখলুম। বুঝলুম আর এখানে থাকা নিরাপদ নয়। আমিও 4 ঠ্যাঙের জন্তুর মতন গুড়ি মেরে ঝোপঝাড় ভেঙে রাস্তায়। তারপরে সোজা নিজের বাড়ি। হাতের মুঠোয় ঝোল মাখা মাছের টুকরো। ভোলাটা একটা হাঁদারাম। সবে হাঁপ ছেড়ে চেয়ারে বসেছি। পায়ের কাছ থেকে কি একটা নরম জিনিস উঠে মাছ ধরা হাতের মুঠো চাটতে শুরু করলো। হাতকে উঠে মাছটা ফেলে দিয়ে দেখি নাদু সিংহীর পোষ্য প্রাণীটি ঝাঁপিয়ে পড়েছে মাছের উপর। অমনি উঠে গিয়ে দরজা দিলুম এঁটে। বিড়ালটি তাড়িয়ে তাড়িয়ে মাছ খেতে থাকলো। একটু পরে
ভোলা এসে জানলা দিয়ে ডাকলো, চুপি চুপি বলল, কি গো দাদা বাবু, ধরেছেন? ধরবো কি করে? ওই দেখো মাছ খাচ্ছে। ওরে ধরে ফেলুন, এখন ওর খাওয়ার দিকে মন। আহা হা হা, ধরুন না শিগগিরি। ভোলা তাড়া দিল। সাহস করে মাছ খেকো বিড়ালটাকে ধরল। নরম তুলতুলে প্রাণীটি আপত্তি করল না। তাকে জানালা গলিয়ে ভোলার হাতে তুলে দিলুম। দেখলুম ভোলার বগল দাবা হয়ে বড় শিঙ্গির কুকুরটা এক টুকরো হাড় চিবোচ্ছে। ভোলা অন্য বগলে বেড়ালটাকে নিয়ে ঝটপট উধাও হয়ে গেল। এরপর আবার কি হাঙ্গামা বাঁধবে কে জানে। পরদিন সকালে হাঙ্গামা না বাঁধ, একটা হুলুস্থুলু কাণ্ড হয়ে গেল ফের। নান্দু সিংহি আইনবাজ মানুষ, পুলিশ এনে হাদু সিংহির বাড়ি তন্ন তন্ন সার্চ করালো, কিন্তু নাদু সিংহির আদরের বেড়ালের পাত্তা পাওয়া গেল না। এদিকে হাদু সিংহিও তার খুদে অ্যালসেশিয়ানের নিখোঁজ হওয়ার জন্য পুলিশের কাছে নালিশ করেছেন। তাই নাদু সিংহির বাড়িতেও পুলিশ ঢুকলো, কিন্তু কুকুরটার পাত্তা পাওয়া গেল না। দুধে বঙ্কবিহারী ধারা দুই ভাইকে একচোটে শাসিয়ে চলে গেলেন। আগের দিন সন্ধ্যায় বন্দুকের লড়াইয়ের খবর তার কানে গিয়েছিল। বন্দুকের লাইসেন্স বাতিল করবার হুমকিও দিয়ে গেলেন। দু ভাইয়ের মুখ দেখে মনে হলো বেশ ভড়কে গেছেন। ভিড় সরে গেল। ভোলা আমার কাছে এলো, মুচকি হেসে বলল, দাদা বাবু কেমন বুঝছেন? বললুম, গুলি ছোড়াছুড়ি আর হবে না, তবে ঝগড়াঝাটি বেড়ে যাবে মনে হচ্ছে। ওরে না গো না। ভোলা জোরে মাথা নাড়ল। এবার দেখবেন কি হয়। কি হবে বলো তো? আরে দেখবেন মাইরি। বলে ভোলা রহস্যময় হাসল। তারপর ফিসফিসিয়ে ফের বলল, এবার আপনাকে একটা কাজ করতে হবে দাদা বাবু। শোনামাত্র বলল, না ভোলা, ব্যাপারটা পুলিশ শক্তি করিয়েছে, আর আমি কিছু চুরি টুরি করতে পারবো না। ভোলা বিরক্ত মুখে বলল, আহা হা হা, চুরি টুরি কিছু করতে হবে না, কথাটা শুনুন না আগে। বেশ বলো। ওই খেলার মাঠের ওদিকে ওই বুড়ো শিবের মন্দিরটা দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, কিন্তু ব্যাপারটা কি বলো তো? ওই মন্দিরে একজন সাধু বাবা এসেছেন। ভোলা ফের ফিসফিস করে বলল, আপনি বড় বাবু আর ছোট বাবুকে গিয়ে বলবেন সন্ধ্যাবেলা সাধু বাবার কাছে গেলেই ওই নূপুর আর টুপুরের খোঁজ পেয়ে যাবেন। ভোলারকে প্ল্যান বোঝা গেল না। ওর কথা মতো প্রথমে গেলুম হাদুবাবুর কাছে। কুকুর হারিয়ে খুব মনমরা হয়ে গেছেন। ডিসপেন্সারির দরজা বন্ধ। রোগীরা সাদাসাদি করেও সাড়া না পেয়ে ফিরে গেছে। আমাকে দেখে সকরুণ মুখে সাইনাইডের পুড়িয়া হাতে নিয়ে বসে আছি। সকরুণ মুখে বললেন, এই দেখো, সাইনাইডের পুড়িয়া হাতে নিয়ে বসে আছি। আতকে উঠে বললুম, সর্বনাশ, সামান্য একটা কুকুরের জন্য সুইসাইড করবেন জ্যাঠামশাই? সামান্য? হাদুবাবু ফোঁস ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, এটা প্রেস্টিজের ব্যাপার নয়, তুমি বুঝতে পারছো না ওই নাদুর কি মতলব। ও জানে টুপু আমার প্রাণ, সে প্রাণ চুরি গেলে আমার আর কি রইল গো, শুধু এই বডি খানা। জ্যাঠামশাই, বরং আপনি এক কাজ করুন, সন্ধ্যায় ওই বুড়ো শিবের মন্দিরে যান। হাদুবাবু নড়ে চড়ে বসলেন। মন্দিরে টুপুকে লুকিয়ে রেখেছে বলছো? তোমার মাথা খারাপ? না না জ্যাঠামশাই, ওখানে একজন সাধু বাবা এসেছেন, সাক্ষাৎ ভগবানের অবতার শুনলাম। ওকে ধরলেই আপনার টুপুর খোঁজ পেয়ে যাবেন। হাদুবাবু ব্যস্ত ভাবে, তাহলে বরং এখনই যাই, সন্ধ্যায় কেন? ঝটপট বলল, না 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 জ্যাঠামশাই, এখন দিনের বেলায় কোনো কাজ হবে না, সন্ধ্যা না হলে উনি মুখই খুলবেন না। হাদুবাবুকে খুব চঞ্চল দেখাচ্ছিল।
এবার নাদুবাবুকে গিয়ে একই কথা বলতে হবে। কিছুক্ষণ সাধু বাবার যথেষ্ট গুণকীর্তন করে বেরিয়ে এলুম। তারপরে গেলুম ছোট সিংহের বাড়ি। ছোট সিংহে নাদুবাবুর অবস্থা আরো করুণ মনে হলো। কোর্টে যাননি, মক্কেলদের ভাগিয়ে দিয়ে বাড়ির পেছনকার বাগানে একটা পেয়ারা তলায় চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেও দেখলেন না যেন। হঠাৎ পায়চারি শুরু করলেন। একটু ভয়ে ভয়ে ডাকলুম, কাকাবাবু। নাদু সিংহি বললেন, এখন কথা বলার টাইম নেই, পরে এসো। দেখছো না আমি আইন নিয়ে ভাবছি? যাও যাও, বিরক্ত করো না। কাকাবাবু জানেন, বুড়ো শিবের মন্দিরে একজন সাধু বাবা জোচ্চর, সব জোচ্চর, 420 কেস। না কাকাবাবু, বলছিলাম সন্ধ্যায় সাধু বাবার কাছে একবার গেলে হয়তো আপনার নূপুর খোঁজ পাওয়া যেতে পারে। নাদুবাবু ভুরু কুচকে বললেন, কে? আগে হ্যাঁ, আমি শুনতে পেলুম যে উনি হারানো জিনিসের খোঁজ দিতে পারেন, তবে সন্ধ্যা না হলে মুখ খোলেন না। নাদুবাবুকেও বেশ উৎসাহী মনে হলো। বললেন, ঠিক আছে, শেষ চেষ্টা। তবে জেনে রাখো বটু, নূপুর খোঁজ না পেলে আমি এই পেয়ারা গাছে ঝুলে সুইসাইড করব, আর একটা চিরকুটে লিখে রেখে যাব, আমার মৃত্যুর জন্য আমার দাদাই দায়ী। তাহলে দুপক্ষই মূর্তি তৈরি দেখা যাচ্ছে, কিন্তু কথা হলো ভোলার প্ল্যানটা এখনো ঠিক স্পষ্ট হচ্ছে না। কি করতে কি করে বসবে কে জানে। শেষ রক্ষা না হলে সত্যি দুটো বডি পড়ে যাবে, তবে বিনা যুদ্ধেই। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই খেলার মাঠের পাশ দিয়ে জঙ্গলের ধারে ভাঙাচোরা বুড়ো শিবের মন্দিরের কাছে চলে গেল। দেখলুম সত্যি জটাজুটোধারী লম্বা দাড়িওয়ালা সাধু বাবা ত্রিশূল পুঁতে বসে আছেন। সামনে ধুনি জ্বলছে। সাধু বাবার গায়ে ছাই মাখা, চোখ দুটো বন্ধ। ভোলার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলুম, কিন্তু কোথায় সে? হঠাৎ দেখি সাধু বাবা চোখ পিট পিট করে তাকাচ্ছেন। অবস্থা আবছা আধার ঘনিয়েছে। হাত তুলে ইশারায় আমাকে সরে যেতে বলছেন। ভয়ে ভয়ে সরে গিয়ে একটা বটগাছের গুড়ির আড়ালে দাঁড়িয়ে রইলুম। তারপরে দেখলুম হাঁতুবাবু হন্তদন্ত হয়ে আসছেন। এসেই সাধু বাবার সামনে সাষ্টাঙ্গে প্রণিপাত একেবারে। সাধু বাবা ইং বং করে কি মন্ত্র আউড়ে বললেন, কুকুর হারিয়েছে, কুকুর হারিয়েছে। গলার স্বরটা বেজায় ভুতুড়ে। হাদুবাবু কাঁদো কাঁদো মুখে বললেন, বাবা কুকুর, তবে আমার সন্দেহ আমার ছোট ভাই নাদুই ওকে গুম করেছে। সাধু বাবা চোখ পাকিয়ে গর্জালেন, চুপ, একটা কথাও না। কুকুর পাবি, চুপচাপ বসে থাক। হাদুবাবু ভক্তিতে গদগদ হয়ে করো জোরে বসে রইলেন। ধনির আলোতে দেখলুম নাদুবাবু এসে গেছেন কখন। তিনি সম্ভবত দাদাকে দেখে সাধু বাবার সামনে আসছেন না। সাধু বাবাকে অন্তর্যামী মনে হলো। হাঁক দিলেন, কে রে ওখানে? অমনি নাদু সিংহে ছুটে এসে ধনির সামনে উপর হয়ে পড়লেন। সাধু বাবা। সাধু বাবা তেমনি ভুতুড়ে গলায় বললেন, বেড়াল হারিয়েছে তো, পাবি পাবি, তবে দুটো শর্ত। নাদুবাবু চিচি করে করজোরে বললেন, বলুন বাবা। কই তোর দান হাটটা দে। বলে সাধু বাবা হাদু বাবার দিকে রাঙা চোখে খুললেন। তোর ডান হাতটা দে। দুই ভাই হাত বাড়ালে সাধু বাবা ধনির উপর
দুটো হাত মিলিয়ে দিয়ে বললেন, একসঙ্গে বল, আর কখনো কোনো দিন ঝগড়া করব না। দুই সিনে এক গলায় আওড়ালেন, হয় কখনো ঝগড়া করব না। বল, পুরো জমিটা পাড়ার ছেলে মেয়েদের ক্লাবের জন্য দান করব। পুরো জমিটা পাড়ার ছেলে মেয়েদের ক্লাবের জন্য দান করব। পুরো জমিটা পাড়ার ছেলে মেয়েদের ক্লাবের জন্য দান করব। এবার দুই ভাই হাত ধরাধরি করে বাড়ি চলে যা। সাবধান, হাত ছাড়লেই বিপদ। তারপর বাড়ি গিয়ে কুকুর বিড়াল ফিরে পাবি। যা যা, হট হট, ফাঁকা হ, ফাঁকা হ। দেখার মতন দৃশ্য বটে। গতকাল সন্ধ্যায় যারা আকাশ যুদ্ধ করছিলেন, তারা আজ হাত ধরাধরি করে সন্ধ্যার আঁধারে খেলার মাঠ দিয়ে বাড়ি ফিরছেন। অবাক হয়ে তাকিয়ে আছি। এমন সময় ভোলার ডাক শুনতে পেলুম এতক্ষণে, দাদা বাবু, ওরে চলে আসুন। ঘুরে দেখি সাধু বাবা খিক খিক করে হাসছেন আর মাথা থেকে জটা জুটো উপড়াচ্ছেন। সঙ্গে সঙ্গে ওকে চিনতে পেরে দৌড়ে গেলাম। ভোলা, তুমি? বলে চেঁচিয়ে উঠলুম। সাধু বাবা বেশি ভোলা বলল, চুপ চুপ, একদম কথা বলবেন না মাইরি। একটু হাত লাগান তো আগে। গোয়াপের গাছটা আটকে গেছে, ছাড়িয়ে দিন তো। আহা, এত জোরে নয়, আসল গপ ছিঁড়ে যে রক্তারক্তি হবে গো, আস্তে আস্তে। একটা কীর্তি করলে বটে, তুমি ভোলা নও, একেবারে বাবা ভোলানাথ। তোমাকে কিন্তু প্রণাম করতে ইচ্ছে হচ্ছে। এর জন্যই বলে ভোলে বাবা পার করেগা। ভোলা বলল, আর এখানে নয় গো বাবু, চলুন চলুন, বড় বাবু ছোট বাবু ব্যাপারটা গিয়ে দেখি। দুজনকার এই ভাবটা থাকতে থাকতে না, ক্লাবের জন্য জমিটার দানপত্র করিয়ে নিতে হবে। আরে চলুন চলুন, চলো চলো, ভোলে বাবা পার করেগা। ওই হইল ভোলে বাবা পার করেগা। আজ গল্প এই পর্যন্তই। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের এই গল্পের ভিডিওটি আপনার বন্ধুদের মাঝখানে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। আর আপনারা কোন ধরনের গল্প শুনতে চাচ্ছেন আমাদেরকে অবশ্যই লিখে পাঠান। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।